আলাইকুম। হোমিওপ্যাথিক লাইভ প্রোগ্রামে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখবো হোমিওপ্যাথিতে রোগীর সঠিক ওষুধ নির্বাচনের জন্য আমরা রোগী লিপিতে কি লিখবো বা রাখবো। প্রথমত আমরা জানতে চাবো রোগীর নাম। শুধু নাম লিখবো আমরা, কিন্তু আমরা জানি যে আমাদের রোগী শুধুমাত্র একজন রোগী নয়, এর পূর্বে আমরা রোগী দেখেছি এবং পরবর্তীতে আমরা রোগী দেখবো। এই জন্য যে পৃষ্ঠে আমরা রোগী লিপি করবো সেই পৃষ্ঠে তুমি নম্বর লাগবে। তুমি নম্বর 52। এরপরে আমরা তারিখ লেখার চেষ্টা করবো। আমরা যে তারিখে রোগী দেখতেছি এক পাশে আমরা তারিখ লেখার চেষ্টা করবো। তারিখ লিখবো। আমরা রোগী লিপিতে আমাদের খাতা দুই ভাবে ভাঁজ করব। মাঝখানে আমরা একটা ভাঁজ দেবো। এই ভাঁজের এক প্রান্তে আমরা রোগী লিপিটা করবো, অপর প্রান্তে আমরা রেপার্টেশন করব। তো কুমি নম্বর লেখার পরে আমরা কি জানবো? রোগীর কাছ থেকে রোগীর নাম জানবো। নাম দেখলাম, নাম রোহিত। এই নামের পাশে অবলিক দিয়ে আমরা কি রাখবো? রোগীর বয়স। বয়স দেখলাম 26 বছর। অর্থাৎ আমরা রোগীর কাছে যে নামে যে বয়স পাবো সেই বয়সটা লেখার চেষ্টা করব। এরপরে আমরা রোগীর ঠিকানা লিখবো। লিখতে পারি ইন্ডিয়া নীলফামারী। এরপরে আমরা কি জানবো? রোগীর মোবাইল নাম্বার। আমরা একটা মোবাইল নাম্বার লিখবো, রোগীর মোবাইল নাম্বার লিখবো। এটা হচ্ছে আমার রোগীর পরিচিতি। এটা হচ্ছে আমার রোগীর পরিচিতির একটা অংশ, যেটাতে আমরা বুঝলাম রোগীর নাম ঠিকানা। এই নাম ঠিকানা অংশটুকু একভাবে লিখলেই চলবে। আমরা অবশ্যই রোগী লিপির খাতায় এই অংশটি লেখার চেষ্টা করব। রোগী পরিস্থিতির মধ্যে আমরা যে বিষয়টি পাবো তা আছে পেশা। এরপরে আমরা লিখবো তার পেশা। পেশার ক্ষেত্রে আমরা কি করি? তার পেশা হচ্ছে একজন শিক্ষক। তার পেশা হচ্ছে একজন পেশা দিয়ে আমি শিক্ষক দিয়ে ফেলে দিচ্ছি, কারণ বয়সের সাথে তার পেশার একটা সম্পর্ক রয়েছে। অতএব আমি এখানে যে 26 বছরের রোগীটা পেয়েছিলাম সে হচ্ছে একজন ছাত্র। তারপর নাম ঠিকানা জানার পরে আমি কি জানবো? পেশা জানার পরে আমি কি জানবো? তার শারীরিক গঠন। রোগী লিপিতে রোগীর শারীরিক গঠনে আমি কিভাবে লিখবো? আমাকে লিখতে হবে রোগী লিপিতে শারীরিক গঠন কি কি পাইছি আমি। শারীরিক গঠনে আমরা যে বিষয়গুলো পাই: মেদ প্রবণতা, শীর্ণতা, উচ্চতা, বর্ণ, রক্তচাপ এবং নাড়ির গতি, তাই না? তাহলে আমি মেদ প্রবণতা কি পেয়েছিলাম? রোগীটা আমার মোটা, তাজা না চিকনা? মোটা। রোগীটা আমার মোটা আছে। উচ্চতা লিখবো 5 ফুট 6 ইঞ্চি। তারপর কমাতে লাগবো তার, যদি অন্য কোনো লক্ষণ পাই সেক্ষেত্রে লাগবো। তার মেদ প্রবণতা আছে, এটা আমরা দেখলাম। এরপরে আমরা জানবো তার পালস। তার পালস বা তার বর্ণ। সে দেখছে কিরকম, তার কিরকম ফর্সা দেখছে। রোগী দেখতে ফর্সা, তার নাড়ির গতি 120/80 দিলাম। তার পালস রেট পাইছিলাম এটা জানার পরে আমরা
এটা হচ্ছে আমার রোগীর পরিস্থিতির প্রথম ধাপ। অর্থাৎ রোগী লিপিতে আমি রোগীর পরিস্থিতিটা খাতায় ঠিক ভাবে লিখবো। আশা করি এতটুকু বুঝছেন। এরপরে পাবো আমি রোগী লিপিতে রোগীর তৃতীয় ধাপ। দ্বিতীয় ধাপে আমরা কি পাই? রোগীর বর্তমান কষ্টের বিবরণ। সেক্ষেত্রে আমি কি লিখবো? রোগীর নম্বরটা থাকবে, আমাদের রোগীর নম্বরটা উল্লেখ থাকবে। এরপরে রোগী লিপিতে রোগীর যে বিষয়টা জানবো দ্বিতীয় পর্যায়ে তা হচ্ছে রোগীর বর্তমান কষ্টের বিবরণ। রোগী লিপিতে রোগীর বর্তমান কষ্টের বিবরণ করতে জানতে গিয়ে আমাকে প্রথমে জানতে হবে তার সমস্যাটি কোথায়। সমস্যাটি কোথায়? রোগীর এই সমস্যাটি কোথায় এই বিষয়ে জানতে বা প্রশ্ন করলে রোগী বলে যে আমার সমস্যাটি মাথায়। মাথায় লিখবো। মাথায় নেওয়ার পরে আমাকে ভাবতে হবে একজন চিকিৎসক হিসেবে যে মাথায় আমার বেশ কয়েকটি অংশ রয়েছে। আসলে আমার এই রোগীর মাথা ব্যথা সমস্ত মাথায় না মাথার কোনো অংশ বিশেষ? যদি সমস্ত মাথা হয়ে থাকে সেক্ষেত্রে আর কিছু জানার নেই। আর যদি রোগী বলে যে আমার মাথার কোনো একটা অংশের কথা বা রোগী যদি কোনো একটি মাথার অংশ দেখায় তাহলে আমাকে জানতে হবে তার কোন অংশে মাথা ব্যথা। আমরা জানি যে মাথার মধ্যে আমরা কি পাই? ফরহেড পাই, অক্সিপিট পাই, ভার্টেক্স পাই, টাম্পাস পাই ইত্যাদি। ব্রেন পাই, বোন পাই, স্কিন পাই, যাই পাই। অতএব আমি আমার রোগীর কাছ থেকে জানার চেষ্টা করবো তার সমস্যাটি কোন জায়গা বা কোথায়। রোগী যে বললো তার সমস্যাটি ফরহেড বা কপালে। এখন কথা হচ্ছে এই কপালে ব্যথা, এখানে কপালে আমরা বেশ একটা বড় অঙ্গকে বুঝি। কপাল মাথার একটি অংশ বিশেষ। তো বলছিলাম লাইফের সমস্যা হচ্ছে, আপনার শোনা যাচ্ছে কিনা একটু বলবেন, আমাকে দেখা যাচ্ছে কিনা একটু বলবেন। তো বলছিলাম তার মাথা ব্যথাটি কপালে। আসলে কপালে আমরা দেখি যে কপাল একটি যদিও সাবাঙ্গ বা মাথার একটি অংশ বিশেষ, এর মধ্যে আমরা দুইটি অংশ পাই বা দুইটা দিক পাই, একটি হচ্ছে ডান সাইড একটি হচ্ছে বাম সাইড। আমাকে জানতে হবে রোগীর এই মাথা ব্যথা কোন সাইডে। রোগীকে তার মাথা ব্যথা কপালে এবং কপালের কোন পাশে, ডান পাশে না বাম পাশে, কথার উত্তরে আমরা পাইলাম কপালের মাথা বসা ডান দিকে। একটু আমরা খাতায় লিখবো মাথায় কপালে ডান দিকে। কোন অঙ্গে এই প্রশ্ন প্রেক্ষিতে আমরা লিখবো মাথায় কপালে কমা দিয়ে লিখবো ডান দিকে, আর কিছু না। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে কতদিন যাবত, অর্থাৎ রোগীর এই মাথা ব্যথা শুরু থেকে বর্তমান কতদিন যাবত। এটা দীর্ঘদিনে হতে পারে বা একদিনে হতে পারে। সেক্ষেত্রে আমার রোগীর কাছ থেকে মাথা ব্যথা জানতে হবে 3 বছর। শুধু 3 বছর এই কথাটা লিখবো। আমার রোগী লিপি বর্তমান কষ্টের বিবরণের দ্বিতীয় যে ধাপটি পাই তা হচ্ছে কতদিন। এরপরে বিষয়টা আসে 3 নম্বরে, স্থায়িত্ব। রোগীর এই মাথা ব্যথার স্থায়িত্ব জানতে গিয়ে আমরা জানলাম তার সময়টা, কোন সময় তার এই ব্যথাটা দেখা দেয়। প্রতিদিন 2 ঘন্টা করে মাথা ব্যথা দেখা দেয়, বা প্রতিদিন 1 ঘন্টা মাথা ব্যথা দেখা দেয়, বা দিনের মধ্যে মাথা ব্যথা দেখা দেয়, কিংবা রাতের মধ্যে দেখা দেয়। রোগীর এই লক্ষণ আমরা পেলাম দিনের মধ্যে। ভাবে টাইম আমরা উল্লেখ করতে পারি, যেমন সকাল 7টা থেকে
সন্ধ্যা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে ব্যথাটা স্থায়িত্ব থাকে, রাতে ব্যথা তেমন থাকে না। এটাই হচ্ছে রোগীর স্থায়িত্ব, ব্যথার স্থায়িত্ব। এরপর আমরা জানবো তার কপালে ব্যথা শুধু কপালেই থাকে না এই ব্যথাটা অন্য কোথাও যায়। রোগীর কথা মতো আমরা বুঝতে পারলাম তার এই ডান কপালের ব্যথা বাম কপালে আসে এবং পরবর্তীতে সমস্ত মাথা ছড়িয়ে পড়ে। আমরা রোগী লিপিতে যা লাগবে এই সঙ্গে যে বাম প্রথমে বাম দিকে আসে, এরপরে পূর্ণ মাথা ছড়িয়ে পড়ে। আমরা রোগী লিপির খাতায় এতটুকু লিখবো বাম এবং পূর্ণ মাথা। এরপরে আসে আমাদের প্রকাশ ও অনুভূতি। এই প্রকাশ ও অনুভূতির ক্ষেত্রে আমরা বেশ কিছু তথ্য পাই। প্রকাশের দিক থেকে দুইটা অংশ, আকৃতিগত পরিবর্তন এবং বর্ণগত পরিবর্তন। অনুভূতির দিকে আমরা তিনটে পাই, শক্ত নরম, ঠান্ডা গরম, ব্যথার ধরন। আজকে আলোচনা এতটুকুই, আগামী পর্বে বাকি আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ভালো। আমাদের সব ওয়াসি আচ্ছা, আমরা প্রকাশ ও অনুভূতিটা কিছু আলোচনা করি, সময় আছে এখনো। প্রকাশ ও অনুভূতিতে আমরা যেহেতু তিনটে বিষয় পাই, দুটা বিষয়, একটি হচ্ছে প্রকাশ আর একটি হচ্ছে অনুভূতি। রোগীর এই মাথা ব্যথার সময় কি কি প্রকাশ হয়? প্রকাশটা আমরা জানি যে দুই ধরনের প্রকাশ হয়ে থাকে, একটি হচ্ছে আকারগত আর একটি হচ্ছে বর্ণগত। আমার এই রোগীর মাথা ব্যথার আকারগত পরিবর্তনটা কি হয়েছিল? রোগী বলেছিল তার পরিবর্তন আকারগত দিকটা কি ছিল? ফুলে যায়, ফোলা ভাব। আর কি ছিল? সংকুচিত হয় নাই, ফোলা ভাব। আর একটা পাইছিলাম বর্ণগত পরিবর্তন, লাল ভাব। লাল ভাব। এবং রোগীর এই মাথা ব্যথার অনুভূতি দিকে আমরা যে বিষয় তিনটে জানতে চাই, শক্ত নরম, ঠান্ডা গরম, ব্যথার ধরন। এই অনুভূতির এই তিনটে বিষয়ে রোগী বলছো তার মাথাকে প্রচন্ড গরম, গরম গরম। এরপরে আমরা লাগবো কি, রোগীর ব্যথা ছিল, এই ব্যথাটার ধরনটা কি? এই ব্যথার ধরন রোগী বলছিল যে আমার এই ব্যথাতে তপ্তপানি বা জ্বালাকর ব্যথা। জ্বালাকর, ফেলে ফেলা। রোগীর এই ব্যথার ধরন বিভিন্ন রকম হইতে পারে, শুধু একটি নয়। আমার এই রোগীর ব্যথা পেয়েছিলাম জ্বালাকর এবং ছিঁড়ে ফেলার। তাহলে রোগী লিপিতে আমরা কি পাইলাম? রোগীর দ্বিতীয় ধাপে আমরা বর্তমান কষ্টের বিবরণ পাইলাম, মাথা ব্যথা কপালে ডান দিকে, 3 বছর যাবত, স্থায়িত্ব দিনের মধ্যে এবং সন্ধ্যায়, বিস্তৃতি হচ্ছে বাম দিকে, পূর্ণ মাথায়, খোলা ভাব, লাল ভাব, গরম বোধ, জ্বালাকর, ছিঁড়ে ফেলা। আমরা রোগী লিপিতে শুধু এই কথাটাই লিখবো, আমরা কখনোই লিখবো না কোন অঙ্গে কতদিন, স্থায়িত্ব, বিস্তৃতি, প্রকাশ ও অনুভূতি। এগুলো লেখার আমাদের কোনো যুক্তিকতা নেই। তাহলে আমাদের প্রকাশ ও অনুভূতি হয়ে গেল। এরপরে আমরা জানবো উৎপত্তির কারণ। রোগী লিপিতে রোগীর এই সমস্যাটির উৎপত্তির কারণ কি হতে পারে? উৎপত্তির কারণ অনেক থাকতে পারে, রোগী নির্দিষ্টভাবে বলতে পারে, আবার নাও বলতে পারে। রোগী যে আমাকে বলেছিল তার উৎপত্তির কারণ হিসেবে সম্ভবত তার উৎপত্তির কারণ আমি দেখেছিলাম নাক বন্ধ, নাক বন্ধ হওয়া। কোষ্ঠবদ্ধতা, কোষ্ঠবদ্ধতা। অনিদ্রা। আমরা মোটামুটি এই তিনটি কারণ তার এই মাথা ব্যথা উৎপত্তির কারণ হিসেবে পেয়েছিলাম। তার নাকটা প্রায় সময় বন্ধ থাকে, তার কোষ্ঠবদ্ধতা থাকে এবং বেশিরভাগ সময় তিনি অনিদ্রা রোগে ভোগেন। এরপরে আমরা জানবো তার সম্পর্কযুক্ত লক্ষণ, অর্থাৎ রোগীর মাথা ব্যথা আছে, এই মাথা ব্যথা দেখার সময় বা মাথা ব্যথা দেখা দিলে তার অন্য কোনো রোগ লক্ষণ দেখা দেয় কিনা বা এর সাথে অন্য কোনো রোগ আসে কিনা।
এই সম্পর্কযুক্ত লক্ষণে আমি রোগীর কাছ থেকে পেয়েছিলাম। উদাহরণস্বরূপ এবার আমরা লিখবো তার সমস্যা কি দেখা যায়, বমি ভাব, বমি ভাব, মাথা ব্যথা দেখা দিলে তার বমি হয়ে ভালো লাগে, মাথা ঘোরে, তার মাথা ঘোরে। আর কি লক্ষণ দেখা যায়, রোগীর এই মাথা ব্যথার সময় মাথা স্পর্শ করতে পারে না বা মাথার মধ্যে কি দেখা যায়, বমি ভাব থাকে, মাথা ঘোরা থাকে, হালকা জ্বর। রোগীর মাথা ব্যথার সময়, যেদিন রোগীর মাথা ব্যথা দেখা দেয় সেদিন তিনি রোগীর হালকা জ্বর ভাব আসে। এরপরে আমাদেরকে জানতে হবে রোগী লিপির বর্তমান কষ্টের বিবরণ অনুযায়ী সমস্যাটি কখন ও কিসে বাড়ে, কখন ও কিসে কমে। এরপর জানবো কি চিকিৎসা নিয়েছে। রোগী লিপিতে যে 8টি ধাপ রয়েছে, রোগী পরিস্থিতি, রোগীর বর্তমান কষ্টের বিবরণ, রোগীর সাধারণ লক্ষণ, রোগীর সার্বদায়িক অবস্থা, যৌন মন মায়াজাম, পূর্ব রোগীর ইতিহাস ইত্যাদি। এই বিষয়গুলোকে আমরা পরিপূর্ণভাবে বিশ্লেষণ করতে পারি। রোগী লিপি খাতা খুব সংক্ষিপ্ত ভাবে লিখতে পারি। রোগী লিপি খাতা মানে বিশাল কিছু নয়, শুধুমাত্র ইশারা ইঙ্গিত। এইটা লেখার পরে আমরা কি করব, রেপার্টেশন করব। কিভাবে রেপার্টেশন করব, আমরা দেখবো যে রোগীর সমস্যা কোথায়, মাথায়, তাহলে হেড অফ এর মধ্যে যাব। মাথায় কি সমস্যা, আমরা কি পাইছিলাম, মাথা ফোলা ভাব, মাথাটাকে ফোলা ফোলা ভাব লাগে, এই লক্ষণে কয়টি ওষুধ। মাথা ব্যথার সময় লাল ভাব, এই লক্ষণে কয়টি ওষুধ। রোগীর মাথা গরম, গরম মনে হয়, রোগীর মাথা গরম মনে হয়, এটাতে কয়টা ওষুধ। জ্বালাকর ব্যথা, ছিন্নকর ব্যথা, এটাতে কয়টা ওষুধ। এবং প্রতিটা লক্ষণে কোন ওষুধটা আছে বা কোন ওষুধটি সবগুলো লক্ষণকে কভার করে। তারপর উৎপত্তির কারণ হিসাবে আমরা অল্টারনেট পাবো, নাক বন্ধ হওয়া, কোষ্ঠবদ্ধতা, অনিদ্রা। এর সাথে সম্পর্কিত লক্ষণ অল্টারনেট পাবো, বমি ভাব, মাথা ঘোরা, হালকা জ্বর। আমরা রেপার্টরিতে খুব সুন্দরভাবে এই সিস্টেম গুলো দেওয়া আছে। আপনারা যখন রেপার্টরিতে দেখবেন, এর রোগী লিপি প্রস্তুত করার পর রেপার্টরিতে দেখবেন খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে রোগীর জন্য একটি সদৃশ ওষুধ নির্বাচন করতে পারবেন। রেপার্টরি কিংবা রোগী লিপি মহামারী কিছু নয়, শুধুমাত্র আপনার ইচ্ছা। আপনার যদি ইচ্ছা থাকে যে আমাকে রোগী লিপি শিখতে হবে, আমাকে রেপার্টরি করতে হবে, রোগীর সদৃশ ওষুধ নির্বাচন করতে হবে, তাহলে আপনি খুব সহজেই সুন্দরভাবে একজন রোগীর জন্য প্রকৃতভাবে সদৃশ ওষুধ নির্বাচন করতে পারবেন। কিন্তু আসলে আমরা এটা করতে চাই না বা অনেকে একটু অনিয়া। কিন্তু প্রকৃতপক্ষে হোমিওপ্যাথিক চিকিৎসা যেহেতু সিমিলার স্কিউরেন্টা সাদৃশ্যকে আরোগ্য করে, সেই পথার পরিপ্রেক্ষিতে অবশ্যই আমাদেরকে এই রোগী লিপি এবং রেপার্টরি জানতে হবে। আমরা রোগী লিপি করার পর, রেপার্টাইজেশন জানার পর আমরা খুব কাছাকাছি ওষুধের কাছে চলে আসবো। আমার ওষুধের প্রতি যদি সন্দেহ হয়, আমি রেপার্টরির সাথে যে ওষুধ পেলাম বা রেপার্টরির কাছ থেকে আমরা যে ওষুধ পেলাম, সেই ওষুধটা আমরা ম্যাট্রিয়া মেডিকায় একবার চোখ বুলিয়ে নিতে পারি। অথবা যে ওষুধটি আমরা নির্বাচন করতে যাচ্ছি বা নির্বাচন হচ্ছে, সেই ওষুধের দিক থেকে রোগীকে আবার আমরা জিজ্ঞাসাবাদ করতে পারি যে রোগীর বাকি লক্ষণের সাথে কতটুকু মেলে। তাহলেই তো হয়ে যায় আমার রোগীর সদৃশ ওষুধ নির্বাচন। আর রোগীর সদৃশ ওষুধ নির্বাচন হলে অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ কাজ করবেই। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করবেন। আজকে সময় স্বল্পতার কারণে আমি বেশিক্ষণ আপনাদের সাথে থাকতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে সবার সুস্বাস্থ্য কামনা করি, আপনারা আমার জন্য দোয়া রাখবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।